কোনো পতিতার মেয়েকে আমার ছেলের বউ করব না আমি। রাহাত, উঠে আসো। বিয়ের আসরে বরের মায়ের এহেন কথায় পরিবেশ থমকে গেল। সবাই কানাঘুষা শুরু করলো। কনের বাবা বিচলিত গলায় বলল, কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার বউ যে পতিতা ছিল বলেননি তো? অবশ্য বললে কি আর মেয়ে গছাতে পারতেন? আর পতিতার মেয়ে তো পতিতাই হয়। আজ শুদ্ধতার সাথে রাহাতের বিয়ে। বিয়ের আসরে সবাই উপস্থিত। কাজীও বিয়ে পড়ানো শুরু করেছিল, কিন্তু হঠাৎ বরের মা এমন কথা বলে বিয়ের পরিবেশটা পণ্ড করে দিল। সবাই কানাঘোষা শুরু করলো। নিজের মায়ের নামে এসব কথা শুনে শুদ্ধতা কান্না করছে, আর শুদ্ধতার বাবা আরমান শাহরিফ রেগে গেলেন স্ত্রীর নামে এসব বাজে কথা শুনে। তিনি রেগে রাহাতের মাকে বললেন, মুখ সামলে কথা বলবেন। আপনি আমার স্ত্রীকে যা তা বলতে পারেন না। আমি যা তা বলছি না, আপনার প্রতিবেশী এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে বলছে। নিশ্চয়ই এমনি এমনি কেউ মিথ্যা বলবে না। আরমান সাহেব অপমানে মুখ কালো করে ফেললেন। কথাগুলো সত্যি, তবে বিয়ের আগেই এই কাজ ছেড়ে দিয়েছিল শুদ্ধতার মা। শুদ্ধতার বাবাকে ভালোবেসে বিয়ে করে তারপর শুদ্ধতার জন্মের সময় সে মারা যায়। একমাত্র মেয়ে বাবার কাছেই বড় হয়। মেয়ের জন্যই আরমান শাহরিফ দ্বিতীয় বিয়ে করেননি। তবে আজ যে বদনাম হলো, তাতে শুদ্ধতার বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে। তিনি রাহাতের মায়ের হাত ধরে বললেন, বেআইন সাহেব, প্লিজ দয়া করুন। মা মরা মেয়ে শুদ্ধতা, ওর মায়ের জন্য ওকে দোষী করবেন না। ও অনেক ভালো মেয়ে। জি না, আমি কোনো পতিতার মেয়েকে ঘরের বউ বানাতে পারবো না। সরি। রাহাত, তাড়াতাড়ি আসো। মায়ের কথা মতো বাধ্য পুতুলের মতো রাহাত উঠে চলে গেল। আরমান সাহেব বাধা দিয়েও পারলেন না আটকাতে। আরমান সাহেব মেয়ের কাছে এসে বললেন, কাঁদিস না মা, আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো। বিয়ে বাড়িতে অনেক ছেলে উপস্থিত ছিল যারা শুদ্ধতাকে পছন্দ করত, কিন্তু এখন কেউই বিয়ের জন্য রাজি না। আরমান সাহেব ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়লেন। এদিকে অর্ধেকের বেশি মেহমান চলেই গেছে, আর যারা আছে তারাও আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ একটা মাঝবয়সী লোক এসে দাঁড়ালো আরমান সাহেবের সামনে। লোকটার মাথায় কাঁচা পাকা চুল, ইয়া বড় ভুঁড়িটা বের হয়ে আছে, চোখে চশমা, তবে লম্বা ভালোই। লোকটা আরমান সাহেবকে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরমান সাহেব লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি কে? আমি রাহাতের ফুফাতো মামা। আমি বিয়ে করিনি এখনো। লোকটা ফ্যাসফ্যাসে গলায় বলল, আসলেই ওর গলায় এমন, কথাও বলে এভাবে। প্রথমে রাহাতের ফুফাতো মামা এটা শুনে আরমান সাহেব চটে গেলেন, কিন্তু পরক্ষণে ভাবলেন এটা উত্তম প্রতিশোধ হবে। ঘুরে ফিরে ওদের কাছে মেয়ে বিয়ে দিবে। আরমান সাহেব রাজি হলেন। যে কয়জন আত্মীয় স্বজন ছিলেন তাদের নিয়ে বিয়ের আয়োজন শুরু হলো। ঘুমটার ফাঁক দিয়ে শুদ্ধতা আধবুড়ো লোকটাকে দেখে শিউরে উঠল। মনে মনে বলল, এই লোকটাকে বিয়ে করার চেয়ে বোধহয় গলায় ফাঁস নেওয়াটাই ভালো ছিল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, শেষে কিনা বুইড়া ব্যাটা জুটলো কপালে। শুদ্ধতা কাঁদতে কাঁদতে কবুল বলল। কবুল বলার সময় মনে হচ্ছে যেন দম আটকে আসছে। বিয়ে শেষ হওয়ার পর বিদায়ের সময় শুদ্ধতার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, কেন তুমি আমাকে এই বুড়ো লোকটার সাথে বিয়ে দিলে? আমি থাকতে পারবো না এই লোকটার সাথে। আরমান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বয়স ম্যাটার করে না সম্পর্কের ক্ষেত্রে মা, তুই সুখে থাকবি। তারপর শুদ্ধতা যেতে না চাইলেও ওকে গাড়িতে উঠিয়ে দিলেন। এই লোকটা বুড়ো হলেও এর অনেক টাকা আছে। চালকের আসনে লোকটা বসলো, আর শুদ্ধতা পাশের সিটে। গাড়িতে বসেও শুদ্ধতা কাঁদছে। লোকটা শুদ্ধতাকে বারবার দেখছে, তাতে যেন শুদ্ধতা আরও ভয় পাচ্ছে। ও শুনেছে বুড়ো লোকগুলো খুব লুচ্চা হয়। এবার নিজের পরিণতির কথা ভাবতেই আর কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর।
সন্ধ্যার সময় ওরা একটা বড় বাড়ির সামনে এসে পড়ল। লোকটা গাড়ি থেকে নেমে শুদ্ধতাকেও নামতে ইশারা করল। শুদ্ধতা বাড়িটা দেখে মনে মনে বলল, সবাই তো আছে, শুধু বয়সটা কম হইলে কি হইতো। লোকটা শুদ্ধতাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। বাড়িটা ডুপ্লেক্স। দোতলায় একটা রুমের সামনে এসে দরজার উপর বড় আঙ্গুল রাখতেই দরজা খুলে গেল। এত অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম দেখে শুদ্ধতা অবাক হয়ে গেল। লোকটা ভেতরে ঢুকে বলল, এটা আমাদের বেডরুম। রুমটা অনেক বড় আর অনেক সুন্দর। শুদ্ধতা স্পঞ্জে নরম তুলতুলে বিছানায় বসে পুরো রুমটা দেখতে লাগলো। সবকিছুতে আভিজাত্যের নিদর্শন। তবে এত বড় বাড়িতে লোকটা একা থাকে নাকি আরো কেউ আছে? তবে উপরের আসার সময় তো কাউকে দেখা গেল না, একজন সার্ভেন্টকেও পাওয়া গেল না। বিষয়টা আশ্চর্য লাগছে। আর এটাও খটকা লাগছে যে সে শুদ্ধতাকেই কেন বিয়ে করতে গেল, তাও এমন পরিস্থিতিতে। রুম দেখতে দেখতেই খেয়াল করলো বুড়ো লোকটা রুমে নেই। এই সুযোগে দরজাটা আটকে দেওয়া যায়। শুদ্ধতা উঠে দরজা আটকে দেওয়ার আগেই আবারও লোকটা এসে হাজির। সে শুদ্ধতাকে বলল, চেঞ্জ করে নাও, তোমার লাগেজ নিয়ে এসেছি। শুদ্ধতা নিজের লাগেজটা থেকে ওখান থেকে একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিল আর ভারী গহনাগুলো খুলে রাখল ড্রেসিং টেবিলে। হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নায় দেখল লোকটা ওর দিকে এগিয়ে আসছে। শুদ্ধতা ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল, দেখুন, আপনি আমার দাদুর মতো, আমার সর্বনাশ করবেন না প্লিজ। আপনার পায়ে পড়ি প্লিজ। আমি আমার বান্ধবীদের মুখ দেখাতে পারবো না, সবাই আপনাকে দাদু আর আমাকে নাতনি বলবে। লোকটা থমথমে গলায় বলল, যে যা ইচ্ছে বলুক, তুমি তো আমার বউ। কিসের বউ? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, বাবার জন্য করেছি। প্লিজ আপনি আমার দিকে এগোবেন না, তা না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। এটা বলেই শুদ্ধতা আশেপাশে কিছু খুঁজতে লাগলো, কিন্তু আফসোস কিছুই পেল না। লোকটা শুদ্ধতার কাছাকাছি এসে পড়ল। শুদ্ধতা কাঁপতে কাঁপতে এক পা করে সরতে শুরু করলো। লোকটা ড্রেসিং টেবিলের সামনে এসে হুট করে মাথার চুল ধরে টান দিল আর কাঁচা পাকা চুলের কস্টিউমটা হাতে চলে এলো। পুরো মাথা ভর্তি এক ঝাঁক কালো চুল দেখা গেল। সিল্কি চুলগুলোর সামনের অংশ কপালে এসে পড়ল। তারপর লোকটা মোটা চশমাটা খুলল, গালের উপরে থাকা কালো গোটাটা সরিয়ে ফেলল, আলগা দাড়িটাও খুলে ফেলল। তবে মুছটা আলগা নয়, দাড়িও আছে, তবে কাট করে ছোট করে রাখা চাপ দাড়ি। শার্টটা খুলে প্লাস্টিকের ভুঁড়িটাও খুলল, হাতের 5-6টা পাথর আংটিগুলো খুলে রাখল। তারপর শুদ্ধতার দিকে চেয়ে চোখ মেরে বলল, জাস্ট এ মিনিট। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর শুদ্ধতা হা করে তাকিয়ে রইল। কি হলো এটা? ছেলেটা সাদা কালার একটা জিন্স আর কালো কালারের টি শার্ট পরে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে একটু হাত বুলিয়ে শুদ্ধতার দিকে এগোতে লাগলো। শুদ্ধতাও পিছাতে লাগলো। একবারে দেয়ালে লেগে গেল শুদ্ধতা। ছেলেটা শুদ্ধতার দিকে ঝুঁকে বলল, এখনো দাদু দাদু লাগছে? পড়াশোনা বিয়ের পরেও করতে পারবে আরোহী। বিয়ের পর পড়াশোনার সমস্যা হয়, কথাটা সব ক্ষেত্রে সঠিক নয়। স্বামীর সাপোর্ট পেলে বেস্ট কিছু করতে পারবে সে। সেই ক্ষেত্রে আমাদের বৌমা যদি আরও পড়াশোনা করতে চায়, আমাদের কোনো প্রবলেম নেই। মায়ের কথা শুনে ভাবান্তর হয়ে কিছুক্ষণ চুপ করে রইল রাজ। এমন বাচ্চা একটা মেয়েকে এই সময় বিয়ে করা কি ঠিক হবে? রাজ চেয়েছিল অন্তত আরোহীর এইচএসসি এক্সামটা পার হলে তারপর না হয় বিয়ে নিয়ে ভাবা যাবে। এখনও ফাইনাল এক্সামের কয়েক মাস বাকি। টেস্ট এক্সামের পরও সময় থাকবে 3 মাস। এর মাঝে আরোহীও বিয়ের বিষয়ে অসম্মতি জানায়নি। কত ঝড় ঝামেলার মধ্য দিয়ে আলাদা হয়ে গিয়েও আজ পুনরায় একসাথে দুজন। আরোহী চায় না নতুন করে আবার তার মনে হারানোর ভয়টা তৈরি হোক, যা তাকে
পুনরায় ডিপ্রেশনে ফেলে দিবে। সব দিক বিবেচনা করে সকলের সিদ্ধান্তের উপরই ছেড়ে দেয় রাজ। কারণ সে ভালোই জানে আরোহী মেয়েটা কতটা ভীতু প্রকৃতির। এর মাঝে তার মাঝে নতুন কোনো টেনশন বাসা বাঁধুক সেটা কখনোই চায় না সে। আজ শুক্রবার, সব প্রস্তুতি শেষ হলে 2 সপ্তাহ পর বিয়ের দিনটি এলো আজ। অনেকেই বলে বিয়ের জন্য শুক্রবার দিনটা হলো শুভ দিন, সেই হিসেবে শুক্রবারই করা হয়েছে বিয়ের সব আয়োজন। সন্ধ্যার পর চারপাশে অসংখ্য মানুষের আনাগোনা। রাজ চৌধুরীর বিয়ে কোনো সাধারণ ব্যাপার নয়। চারপাশে সব বড় বড় লোকজনই চোখে পড়ছে। সবার মাঝে ফরিদা আন্টি, নীলারা সহ সকলেই উপস্থিত সেখানে। বন্ধুর বিয়েতে শত ব্যস্ততার মাঝেও নিবিড়ের অবচেতন চোখ দুটি খুঁজে বেড়াচ্ছে নীলাকে। এরও একটা কারণ আছে অবশ্য। নিবিড়রা 2 দিন আগে থেকে এখানে থাকলেও ফরিদা আন্টি সহ নীলারা এসেছে আজকে। আর গতকাল নীলা বলেছিল আজ বিয়ের অনুষ্ঠানে শাড়ি পরে আসবে। তখন নিবিড় ও তুষার মিলে গেস্টদের রিসিভ করার সময় একবার দেখলেও ব্যস্ততার কারণে ভালো করে খেয়াল করেনি। তাই তো এখন এত মানুষের মাঝে নীলার অবস্থান বোঝার চেষ্টা করছে সে। অবশ্য খুঁজে বের করতে খুব বেশি সময় লাগবে না তার। আরোহীর পাশে নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিবিড়ও এগিয়ে গেল সেখানে। পেছন দিক দিয়ে গিয়ে ঘাড়ের কাছে মুখ এনে একটা ফু দেয় নিবিড়। আচমকাই এমন হওয়ায় কিছুটা ভয় পেয়ে কেঁপে উঠল নীলা। ঘাড় ঘুরিয়ে নিবিড়কে দেখতেই হাতের কনুই দিয়ে ছোট্ট একটা আঘাত করে নিবিড়কে। দুষ্টুমির সাথে হালকা আর্তনাদ করে হেসে ওঠে নিবিড়। নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, খুব বেশি কিউট লাগছে তোমায়, একদম আমার কল্পনায় থাকা স্বপ্নপরীর মতো। নীলা কনুই দিয়ে আরেকটা গোতা দিয়ে বলে, ভালোবাসা উতলে পড়তেছে একদম। এদিকে সবাই দেখছে আমাদের। লাশ লজ্জার মাথা খেলো এই ছেলে। নিবিড় একটু হেসে সোজা হয়ে দাঁড়ালে একটু পর পাশ থেকে ফারিহা এসে কিছুটা কাছুমাছু করে নিবিড়ের দিকে চেয়ে তুষারের কথা জিজ্ঞেস করতেই নিবিড় হাতের ইশারায় দেখিয়ে দেয় ওই দিকটায় নীলয়ের সাথে আছে হয়তো। ফারিহা চুপচাপ পা বাড়ায় সেদিকে। অন্যদিকে বিয়ের অনুষ্ঠানে নতুন নতুন সুন্দরী মেয়েদের পেছনে লেগে আছে তুষার। নীলয়কে রেখেছে পাহারাদার হিসেবে, যেন ফারিহা আসলেই তাকে জানানো হয়। তুষার যে মেয়েগুলোর ফটোশ্যুট করছে তা যেন ফারিহা কিছুতেই বুঝতে না পারে। তুষারের দিকে চেয়ে নীলয় তাকে আশ্বাস দিয়ে বলে, আমি সবটা দেখে নিচ্ছি, ফারিহা কিছুই জানবে না। তুই শুধু সুন্দরী মেয়েগুলোর সাথে একটু ভাব করতে পারিস কিনা দেখ। যদি পারিস তাহলে আমাকেও পরিচয় করিয়ে দিবি। নীলয়ের দেওয়া আশ্বাস পেয়ে কিছুটা নিশ্চিন্ত হলো তুষার। নীলয়ের দিকে চেয়ে বলে, দোয়া করিস বন্ধু, জীবনে কোনো মেয়েই আমাকে দাম দিল না, তবে শুনেছি বিয়ে বাড়িতে মেয়েদের মুড খুব ভালো থাকে। নীলয় বলে, কোনো মেয়ে তোকে পাত্তা না দিলে ফারিহাকে? তুষার একটু হেসে বলে, আরে ফারিয়া হলো আমার রিয়েল ভালোবাসা, আর এগুলোকে তো জাস্ট বন্ধু বানাবো। তুই শুধু খেয়াল রাখবি ফারিহা যেন কিছু বুঝতে না পারে। বলেই সেখান থেকে গিয়ে মেয়েদের সাথে কৌশলে একটা ভাব জমালো সে। দুর্ভাগ্যবশত তুষার সব কিছু শিখেছে ফারিহার ভাই নিবিড়ের কাছ থেকেই। এর মাঝে ফারিহা তুষারকে খুঁজতে খুঁজতে নিলয়কে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে এসে বলে, ভাইয়া, তুষারকে দেখেছেন কোথাও? নিলয় কিছু না ভেবেই বলে, দেখেছি, তবে সে তোমাকে কিছু বলতে নিষেধ করেছে, তাই বলা যাবে না। ফারিহা কিছুটা ভ্রু কুঁচকে বলে, এমন কোথায় গিয়েছে যে আমাকে বলতে নিষেধ করবে? নিলয় আবার বলে, সে নিষেধ না করলে বলতাম তোমাকে।
ফারিহা এবার নিলয়ের থেকে কথা বের করতে বলে। আসলে ভাইয়া তাকে আমার খুব জরুরি দরকার ছিল, আর রাজ ভাইয়াও ইমার্জেন্সি ডেকেছে তাকে। নিলয় কিছুটা ভেবে বলে, রাজ ডেকেছে? ফারিহা বলে, হ্যাঁ ভাইয়া। নিলয় এবার কিছু একটা ভেবে বলে, একটু সামনে গেলে দেখবে কয়েকটা মেয়ের সাথে ফটোশ্যুট করছে। আর হ্যাঁ, আমি যে তোমাকে এটা বলে দিয়েছি তা যেন তুষার না জানে। মেয়ের কথা শুনতেই কিছুটা রাগ চেপে বসে ফারিহার মাঝে। কয়েক পা এগিয়ে সেদিকে গেলে দেখে একটা ক্যামেরা হাতে মেয়েগুলো ছবি তুলছে তুষার। মেয়েগুলো একটু পরপর নিজেদের পোজ চেঞ্জ করছে, আর তুষার কয়েকটা ছবি তুলছে তো হাসি মুখে কথা বলছে তাদের সাথে। যা দেখে রাগে মাথাটা যেন প্রচুর গরম হয়ে আছে ফারিহার। ফোঁস ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে সেদিকে এগিয়ে গেল সে। মেয়েগুলোর সামনে গিয়ে তুষারকে বলে, বাহ, গার্লফ্রেন্ডকে ফেলে অন্য মেয়েদের ছবি তোলা হচ্ছে। এখানে নতুন নতুন মেয়ে দেখে আমাকে আর চোখেই লাগছে না, তাই না? তুষার জিভ কামড়ে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন না। সত্যটা হলো, ক্যামেরাটা পাওয়ার পর কিছু ফটোগ্রাফি করার জন্য খুঁজছিলাম। এরপর আশেপাশের লতাপাতা হাবিজাবি এগুলোর ছবি তুলছিলাম। তখন আপুগুলো এসে আমায় অনুরোধ করলো যে, ভাইয়া প্লিজ আমাদের কিছু ছবি তুলে দিন। আমি প্রথমে তুলতে চাইনি, তাদের বললাম যে সরি আপু, পারবো না, আমার গার্লফ্রেন্ড দেখলে রাগ করবে। কিন্তু খুব অনুরোধ করলো যে 2টা হলেও তুলে দিতে, তাই বাধ্য হয়ে 2টা তুলে দিচ্ছিলাম। আর তখনই তুমি এলে। তুষারের কথা শুনে সেখানকার মেয়েগুলো হা করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তুষারের কথা শেষ হতেই একটা মেয়ে রেগে বলে, আরে আজব লোক তো আপনি! আমরা কখন অনুরোধ করলাম? আপনি তো আমাদের কাছে এসে বললেন আপনি খুব ভালো ছবি তুলতে পারেন, আমাদেরকেও ছবি তুলে দিবেন। আমরাও ভাবলাম বিয়ে বাড়ি ফেসবুকে দেওয়ার জন্য ক্যামেরায় কিছু ভালো ছবি তুললে মন্দ হয় না, তাই তো আমরাও আপনাকে বারণ করিনি। আপনি নিজেই সেদে সেদে আমাদের ছবি তুলতে আসলেন, এখন কী সব বানিয়ে গল্প শোনাচ্ছেন? তুষার অনুরোধের দৃষ্টিতে বারবার মেয়েগুলোকে ইশারা করছে এসব না বলতে। এর মাঝে ফারিহা তার দিকে তাকাতেই তুষার সোজা হয়ে দাঁড়িয়ে ভাব নিয়ে বলে, মিথ্যে বলছে মেয়েগুলো। ফারিয়া এবার শান্ত হয়ে বলে, বুঝেছি আমি সব, এদিকে আসো। বলেই তুষারের হাত ধরে একদম আড়ালে নিয়ে গিয়ে বলে, তোমার না ফটোগ্রাফি করতে ইচ্ছে হচ্ছে খুব, বাট তোলার মতো কিছুই খুঁজে পাচ্ছ না। এখন তোলো, যত খুশি আমার ফটো তোলো। তুষার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ফারিহা হয়তো ভুল বুঝেনি, ভুল বুঝলে তো অভিমান করতো, এভাবে সেধে সেধে ছবি তুলতো না। ভাবতেই তুষার হেসে বলে, এটাই তো আমি তোমাকে বলতে চাইছিলাম। দাঁড়াও, আমি সুন্দর সুন্দর কয়টা ছবি তুলে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা কেটে গেল। ওদিকে বিয়ের কাজ প্রায় শুরুর দিকে। ফারিহার এখনো ছবি তোলা শেষ হয়নি। তুষার একবার এদিক একবার ওদিক হয়ে ছবি তুলতে তুলতে হাঁপিয়ে গেল। বাট ফারিহার একটাই কথা, যতক্ষণ তার ইচ্ছা হবে ততক্ষণ তুষার তার ছবি তুলতে হবে, নয়তো আজই রিলেশন ব্রেকআপ। বাধ্য হয়ে পুনরায় ছবি তুলতে থাকে তুষার। আরও 1 ঘন্টা পার হয়ে গেল, এখনও ফারিহার ছবি তোলা শেষ হয়নি। এদিকে তুষারের ফোনে একের পর এক ফোন আসছে। নিবিড়, রোশান এরাই ফোন দিচ্ছে। বাট ফারিহা ফোনটাও নিয়ে নিল। তুষার ক্লান্ত হয়ে অনুরোধের দৃষ্টিতে বলে, আর জীবনে কোনো মেয়ের ছবি তুলব না, অন্তত এইবারের মতো মাফ করো আমাকে। ছবি কি কোনো মেয়ের দিকে তাকাবই না? ওদিকে অনুষ্ঠানও প্রায় শেষের দিকে। গত 2 ঘন্টারও বেশি সময় ধরে তোমার ফটোশ্যুট করছি, এবার অন্তত যেতে দাও আমায়। ফারিহা এবার কিছুটা নরম হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম তোমায়। তখন সেখানে 4টা মেয়ের ছবি তুলেছিলে না? সো আগামী 4 দিন আমার সাথে কোনো যোগাযোগ করবে না। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালে পেছন থেকে তুষার তার হাত ধরে বলে, বাবু বাবু, এই দেখো আমি কান ধরছি, জীবনে কোনো মেয়ের দিকে ফিরে তাকাবো না আমি। এই দেখো কান ধরছি, 1 2
3, 4। এর মাঝে নিলয় সেখানে এসে বলে, কিরে ভাই, ওদিকে অনুষ্ঠান শেষের পথে আর তুই এখানে কান ধরে উঠবস করছিস? কান ধরা অবস্থায় নিলয়ের দিকে চেয়ে আছে তুষার। এবার পড়ল আরেক লজ্জাজনক পরিস্থিতিতে। কিছুটা হেসে বলে, ভাই, যা দেখার দেখলি সব ভুলে যা প্লিজ। অন্তত এই মুহূর্তে যা দেখলি তার কাউকে বলিস না। বললে আমার মান ইজ্জত একটু থাকবে না। প্লিজ ভাই। নিলয় হেসে বলে, চিন্তা করিস না, আমি কাউকে বলবো না যে ফারিহা তোকে কান ধরিয়ে উঠবস করাচ্ছে। তবুও তুষার স্বস্তি পেল না, কারণ খবর সাংবাদিকদের হাতে একবার নিউজ পৌঁছে গেলে তা পাবলিশ হবেই। বিয়ের সব কিছু শেষ হতেই প্রায় রাত হয়ে গেল। আরোহীকে রুমে রেখে সবাই সবার মতো চলে গেল। রাত গভীর হওয়ার কারণে নিবিড় ও রোশান তাকে রুম অবধি এনে নতুন জীবনের শুভকামনা জানিয়ে বলে, অনেক রাত হয়েছে, গিয়ে দেখ তোর ভিতরানি অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা, আর কোনো সমস্যা হলে আমাদেরকে ডাক দিবি। নিবিড়ের কথায় পাশ থেকে নিলয় বলে, সে ভেতরে যাওয়ার পর তোর কথা মনে থাকে কিনা সেটা চিন্তা কর। তার চেয়ে ভালো এসব ফাজলামি না করে ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে চল আমরা ঘুমোতে যাই। এর মাঝে তুষার হাতে একটা দুধ ভর্তি গ্লাস নিয়ে এসে রাজের মুখের সামনে চেপে ধরে। সবটা শেষ কর ভাই, এরপর দেখবি সময় মতো অটোমেটিক আমাকে ধন্যবাদ জানাবি তুই। এদিকে সকলের অদ্ভুত অদ্ভুত কাণ্ডে হাবলার মতো হয়ে আছে রাজ। কেউ নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছে, কেউ এসে দুধ খাওয়াচ্ছে, কেউ অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এদিকে রাজ ভাবছে এই বাচ্চা মার্কা মেয়েটাকে নিয়ে কিভাবে নতুন জীবন শুরু করবে। হয়তো এখন রুমে ঢুকে দেখবে তার বালিকা বধূ পড়ে পড়ে ঘুমাচ্ছে। সবাই রাজকে রুমে পাঠিয়ে বাইরে থেকে দরজা লক করে চলে গেল। রাজের ভাবনাটা সত্য হলো না, কারণ আরোহী এখনো জেগে আছে। ঘড়ির কাঁটা তখন প্রায় 1টা। রাজ স্বাভাবিকভাবে তার কাছে গিয়ে বলে, এত রাত হয়ে গেছে, এখনো ঘুমাওনি কেন? রাজের কথায় আরোহী মাথা তুলে তাকায় তার দিকে। রাজ পুনরায় বলে, রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তোমার মতো বাচ্চাদের জন্য তো আরও বেশি ক্ষতিকর। কাপড় চেঞ্জ করে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আরোহী তার দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে ওঠে, এই সময়ে কি কেউ ঘুমায়? রাজ ভ্রু কুঁচকে বলে, তাহলে কি করে? আরোহী কিছু একটা মাথায় সাজিয়ে নিয়ে হঠাৎ বলে, গল্প করে, সারা রাত কথা বলে, এই আর কি। রাজের হাসি পেলেও তা চেপে রেখে বলে, তো কেমন গল্প শুনবে বলো? ভূতের গল্প নাকি রূপকথা বা রাজারানীর গল্প? আরোহী এবার কিছুটা রাগী লোক নিয়ে বলে, আমাকে দেখে কি আপনার শিশু মনে হয়, নাকি আমি কোনো নাবালিকা বাচ্চা? আপনি সব সময় আমাকে বাচ্চা ভাবেন কেন? 18 বছরের একটা মেয়ে কি কখনো বাচ্চা হয়? আমি যথেষ্ট ম্যাচিওর হয়েছি। আপনি সবসময় আমাকে বাচ্চাদের সাথে তুলনা করলে আমার প্রচুর রাগ হয়। রাজ একটু ভাব নিয়ে বলে, কথাগুলো একদম বাচ্চাদের মতো। তাহলে আমি কি করে এমন মেয়েকে ম্যাচিওর ভাবি বলো তো? তাছাড়া তোমাকে আমার কাছে বাচ্চাই মনে হয় কিউট একটা বাচ্চা আমার সামনে বসে বাচ্চামো করছে। এগুলো বাচ্চামো না, এগুলোকে প্রেম বলে। আপনার মতো মাথা মোটারা ওসব বুঝতে পারে না, দেখেই ওগুলো বাচ্চামো ভাবেন। রাজ এবার হাই তুলে আরোহীর পাশে বসে বলে, আগে বড় হয়ে নাও, তারপর আমাকে প্রেম শেখাতে এসো। তখন না হয় বুঝে নিব কোনটা প্রেম আর কোনটা বাচ্চামো। প্রেম করার অনেক সময় পড়ে আছে, আপাতত বাচ্চামোগুলোই আমার মাঝে ভালো লাগা তৈরি করে মুহূর্তেই। অজান্তেই হাসিয়ে দেয় আমায়, যেন ডিপ্রেশনের এক মহা ঔষধ। ঢাকা থেকে সিলেট যাব, তাই ট্রেনের টিকিট কেটে একটা
কেবিন রুম নিয়েছি। আমি আমার কেবিনে প্রবেশ করে কাঁধের থেকে ব্যাগটা বেডের একপাশে রেখে আম্মুকে কল করে আম্মুর সাথে কথা বলে ফোন পকেটে রাখতে রাখতে আমার সামনের বেডের দিকে তাকিয়ে দেখলাম সেই বেডেও একটা ব্যাগ রাখা। ব্যাগের গায়ের সাথে 2টা তুলার ছোট্ট পুতুল ঝুলানো। বুঝলাম এটা কোনো মেয়ের ব্যাগ। একটা কেবিনে 2টা করে বেড, আর 2 বেডের মাঝখানে জানালার পাশে একটা ছোট সাইড টেবিল। আমি আমার ব্যাগ থেকে জুসের বোতল বের করে একটু জুস খেয়ে বোতলটা সাইড টেবিলের উপর রেখে কেবিন থেকে বেরিয়ে ট্রেনের দরজার কাছে গিয়ে দরজার 2 সাইডে 2 হাত রেখে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি। কয়েক মিনিটের মধ্যেই ট্রেন ধীর গতিতে চলতে শুরু করলো। হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে হাতে পানির বোতল নিয়ে দৌড়ে আসছে। ট্রেন মাত্রই ছেড়েছে, তাই চলছেও একদম ধীর গতিতে। মেয়েটা ট্রেনের দিকে হাত বাড়িয়ে দৌড়ে আসছে। মেয়েটাকে এইভাবে দৌড়ে আসতে দেখে আমার মনের মধ্যে তুঝে দেখা তো হ্যায় জানা সনম গানের টোন বাজতে শুরু করেছে। মেয়েটা ট্রেনের দরজার কাছাকাছি এসে আমার দিকে হাত বাড়িয়ে দিতেই আমি দরজা থেকে সরে দাঁড়ালাম। মেয়েটা ট্রেনে উঠে আমার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি তো আচ্ছা মাপের বদমাইশ পাবলিক। দেখছেন ট্রেন ছেড়ে দিয়েছে, আমি হাত বাড়িয়ে দৌড়াচ্ছি, আর আপনি আমার হাত ধরে টেনে না তুলে সরে দাঁড়ালেন। যদি আমি ট্রেনে উঠতে যেয়ে পড়ে গিয়ে মরে যেতাম, আমার ফিউচার পথ তো বিধবা হয়ে যেত। আপনি আমার হাতটা ধরলেন না কেন? আমার কথা শুনে ছেলেটা তার টি শার্টের কলার হালকা ঝাঁকিয়ে বলল, আপনি কি নিজেকে কাজল ভাবেন? আমি কি আপনার শাহরুখ খান নাকি যে আপনার হাত ধরে ট্রেনে টেনে তুলব? পড়ে গিয়ে পটল তুললে ভালোই হতো, একটা জনসংখ্যা দেশ থেকে কমতো। তো আপনি বেঁচে আছেন কেন? দেশের কথা যখন এতই ভাবেন, আপনি মরলেও তো জনসংখ্যা কমবে। শুধু একটা কমবে না, ম্যাক্সিমাম 3টা কমবে। আমার কথা শুনে ছেলেটা বলল, আমি একা মরলে 3টা জনসংখ্যা কিভাবে কমবে? আপনি বেঁচে থাকলে বিয়ে করবেন, তারপর আপনার ম্যাক্সিমাম 2টা বেবি হবে। আপনি যদি বেঁচে না থাকেন, সেই 2টা বেবিও হবে না, আপনিও থাকবেন না, সেই হিসাবে 3টা জনসংখ্যা কমবে। আপনি একটা ইরেসপসিবল বদমাইশ পাবলিক। কথাটা বলেই আমি ছেলেটার মাথা থেকে টান মেরে ক্যাব নিয়ে ট্রেনের দরজা দিয়ে বাইরে ফেলে দিয়ে কেবিনে যাওয়ার জন্য পা বাড়ালাম। আমাকে ক্যাব ফেলে দিতে দেখে ছেলেটা বলল, এই ধানি লঙ্কা, আপনি আমার ক্যাবটা ফেলে দিলেন কেন? আপনার বউ ধানে লঙ্কা। কথাটা বলেই আমি কেবিনের দিকে চলে যাই। কি দজ্জাল মেয়ে রে বাবা! কথাটা বিড়বিড় করে বলেই আমি আমার ফোনটা বের করে ট্রেনের ভিতরের এবং বাইরের দৃশ্য 2 মিনিটের একটা ভিডিও করে ভিডিওটা এডিট করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিলাম। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি একজন ভয়েস আর্টিস্ট। ইউটিউবে ম্যাক্সিমাম শত শত গল্পের চ্যানেলে আমি ভয়েস দিয়ে থাকি। আমার নাম আশিক। আমি আমার কেবিনে এসে বোতল থেকে একটু পানি খেয়ে বোতলটা সাইডে টেবিলের উপরে রাখতে গিয়ে দেখলাম টেবিলের উপরে জুসের বোতল, বেডে রাখা আছে ব্যাগ। বুঝলাম এই সিটে যাত্রী এসেছে। আমি সাইড টেবিলে পানির বোতল রেখে আমার ফোনটা নিয়ে নেট অন করতেই ইউটিউবের একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন দেখে আমি মনে মনে বললাম, ওফ, আমার ভয়েস ক্রাশ ভিডিও ছেড়েছে। তারপর আমি ইউটিউবে ঢুকে ভিডিওটা প্লে করে দেখতে শুরু করলাম। ভিডিও দেখে আমি মনে মনে বললাম, আমার ভয়েস ক্রাশ সিলেট যাচ্ছে। ভিডিওতে তো এই ট্রেনেরই নাম বললো, তার মানে আমার ক্রাশ এই ট্রেনেই আছে। ক্রাশ আমার কোন বগিতে কোন কেবিনে আছে খুঁজতে হবে তো। ক্রাশের সাথে দেখা স্কোর বই করব। কথাটা বলেই ক্রাশের ভিডিওতে লাইক কমেন্ট করে আমি কেবিন থেকে হন্তদন্ত হয়ে বের হতে গিয়ে খেলাম একজনের সাথে ধাক্কা। ধাক্কা খেয়ে আমি গেলাম পড়ে। যার সাথে ধাক্কা খেলাম সে তাল গাছের মতো দাঁড়িয়ে আছে।
আমি উঠে দাঁড়িয়ে নিজের জামা ঝাড়া দিতে দিতে বললাম, ইরেসপসিবল পাবলিক, আপনার চোখ কি অন্ধ নাকি? মাস্ক তো লাগিয়ে রেখেছেন মুখে, চোখে তো না, তাহলে অন্ধের মতো আমাকে ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে তো ধাক্কা দেইনি, আপনি তো তেলাপোকার মতো উড়ে এসে আমার গায়ের উপর পড়লেন। তো আপনি ট্রেনের মধ্যে ট্রেনের বেগে ছুটে কোথায় যাচ্ছিলেন? ছেলেটার কথা শুনে আমি ভ্রু কুঁচকিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বললাম, আপনার ভয়েসটা না খুব চেনা চেনা লাগছে, আপনি একটু মুখের থেকে মাস্কটা খুলুন তো। সরি, আমি পর্দা করি। ওরে আমার পদ্মাশীল রে, পদ্মা করলে ভালোভাবে বোরখা পরে করুন, শুধু মুখে মাস্ক লাগানোকে পদ্মা বলে না। আপনি কি বাসা থেকে খেয়ে আসেননি? আপনার কি পেট কামড়াচ্ছে আমার সাথে ঝগড়া করার জন্য? ঝগড়ুটে পাবলিক একটা। কথাটা বলেই আমি আমার বেডে এসে হেলান দিয়ে পা মেলে বসে ব্যাগ থেকে স্পিডের বোতল বের করে স্পিড খেতে শুরু করলাম। ছেলেটা 2 থেকে 3 ঢোক স্প্রিট খেতে না খেতেই আমি ছেলেটার হাত থেকে স্প্রিটের বোতলটা থাপা দিয়ে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। এই ধানি লঙ্কা, আপনার সমস্যাটা কি? আপনি আমার ক্যাপ ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এখন স্পিডটা ফেলে দিলেন। আপনার লক্ষণ তো সুবিধার লাগছে না, মনে তো হচ্ছে কখন আপনি জানালা দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। এরকম একটা বাজে গন্ধ জিনিস কেউ খায়? পুরো ট্রেনটাই গন্ধ করে ফেলেছেন। ছেলেটা আমার দিকে বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকিয়ে তাকাতেই আমি বললাম, এটা আপনার সিট? আমার কথা শুনে ছেলেটা ফোন টিপাটিপি করতে করতে বলল, না, আমার না, আমি আরেকজনের সিটে বসেছি। সোজা কথা সোজাভাবে বলতে পারেন না? ঘাটটারা বদমাইশ একটা। এই আপনার সমস্যাটা কি বলুন তো? আপনি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসছেন কেন? আমার সমস্যা আপনি মুখের থেকে মাস্ক খুলছেন না কেন? মাস্ক খুলুন, আপনাকে আমি দেখব। আপনার ভয়েসটা আমার অনেক চেনা চেনা লাগছে। আমি আমার ভিডিওতে করা কিছু ভিউয়ার্সদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। সহজে আমি কমেন্টে রিপ্লাই দেই না, মাঝে মধ্যে যখন কারো কমেন্ট ভালো লাগে তখনই রিপ্লাই দেই। কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর মেয়েটার সাথে কথা বলছি। আমি বললাম, মাস্ক খুলে যদি পাবলিকদেরকে মুখই দেখাতে হবে তাহলে মাস্ক আমি পরলাম কেন? বোঝান আমারে। এরই মধ্যে আমার ফোনের নোটিফিকেশনের টন বেজে উঠল। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে হুররে বলে চেঁচিয়ে লাফাতে শুরু করলাম। মেয়েটার চিল্লানো শুনে হঠাৎই আমার ফোনটা হাত থেকে পড়ে যায় আর আমি বেডের একপাশে জড়সড় হয়ে বসে বললাম, ওই আপনার কি মৃগী রোগ আছে নাকি? ষাঁড়ের মতো চিল্লানি দিয়ে ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? সরি আঙ্কেল, আসলে আমার ক্রাশ আমার কমেন্টে রিপ্লাই দিছে তো, তাই সেই খুশিতে লাফাতেই শুরু করেছি। এই নিন আপনার ফোন। আমি মেয়েটার হাত থেকে আমার ফোনটা নিয়ে বললাম, আপনি আমাকে আঙ্কেল বললেন কেন? আমাকে দেখে কি আঙ্কেলদের মতো লাগে? আমি তো আপনার মুখ দেখিনি, চোখ দেখে কি বয়স বোঝা যায়? আপনি আঙ্কেল নাকি ভাইয়া বুঝবো কেমনে? মাস্কটা একটু খুলুন না প্লিজ। বলতে পারি, তার আগে আপনার নামটা বলুন। আমার নাম অনন্যা তাবাসসুম। মেয়েটার নামটা পরিচিত লাগলো। এই নামে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট দেখতে পাই। একটু আগেও এই নামের একজনকে রিপ্লাই দিলাম। তবে কি এই মেয়ে সেই অনন্যা? কথাগুলো মনে মনে ভেবেই কনফার্ম হওয়ার জন্য আমি মেয়েটাকে বললাম, আপনি কি ইউটিউবে গল্প শুনতে পছন্দ করেন? আমার প্রশ্ন শুনে মেয়েটা খুশির উল্লাসের সাথে বলল, করি তো। আমার ফেভারিট ভয়েস আর্টিস্ট ভয়েস কিং আশিকের গল্প শুনতে ভীষণ পছন্দ করি। আমি তার ফ্যান আর সে আমার ক্রাশ। আমার কথাটা শুনে ছেলেটা হা হা করে হেসে উঠল। ছেলেটাকে হাসতে দেখে আমি বললাম, আমার কথা শুনে আপনি হাসছেন কেন? আমি কি কোনো জোকস বলেছি নাকি? অনন্যার কথা শুনে আমি মুখের থেকে মাস্ক খুলে অনন্যার দিকে তাকাতেই আমার ক্রাশ বলেই অনন্যা অজ্ঞান হয়ে বেডের উপর ঢুলে পড়ল। আমি দ্রুত পানির বোতল থেকে পানি নিয়ে
অনন্যার মুখে পানির ছিটা দিতেই অনন্যা ধীর গতিতে চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যিই ভয়েস আর্টিস্ট আশিক? অনন্যার কথা শুনে আমি মুচকি হেসে বললাম, না, আমি আশিক না, আশিকের যমজ ভাই।